নমস্কার, ব্রিক মেশিনারি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি সুরজিৎ দাস। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ওয়াটার সিমেন্ট রেশিও, অর্থাৎ ইজ দ্য মেজারমেন্ট অফ ওয়াটার রিলেটিভ টু দ্য সিমেন্ট। অর্থাৎ সিমেন্টের পরিমাণের নিরিখে আমাদের কতটা জল দিতে হবে কোনো একটি মশলা তৈরি করার জন্য, সেটাকেই ওয়াটার সিমেন্ট বলা হয়। ম্যাথামেটিক্যালি যেটা বলে সেটা হচ্ছে জলের ওজনকে যদি সিমেন্টের ওজনকে দিয়ে ভাগ করা যায়, তাতে যে সংখ্যাটা বেরোয় সেটাই হচ্ছে ওয়াটার সিমেন্ট রেশিও। ওয়াটার সিমেন্ট রেশিও আমাদের কেন প্রয়োজন হয়? ওয়াটার সিমেন্ট রেশিও মানে হচ্ছে যে যদি আমরা কোনো একটি কংক্রিট মিক্সচার তৈরি করি, তাহলে সিমেন্টে যে পরিমাণ জল দিলে সিমেন্ট তার অ্যাডহেসিভ ক্যারেক্টার তৈরি করতে পারে। এই অ্যাডহেসিভ ক্যারেক্টারটা এমনভাবে তৈরি করতে পারে যার ফলে আমাদের বালি, সিমেন্ট এবং পাথর এই তিনটে মিশ্রণ এমনভাবে হয় যাতে একটা প্লাস্টিক মর্টার তৈরি করতে পারে, এবং আমরা যে কোনো কংক্রিটকে যে কোনো আকারে যাতে আমরা যে কোনো আকার প্রদান করা যায়। সেই জন্য ওয়াটার সিমেন্ট রেশিও আমাদেরকে খুব ভালো করে মেজার করতে হয়। অ্যাকচুয়ালি কী হয়, প্রথমে জল আমাদের সিমেন্টে দিলে হিট অফ হাইড্রেশন একটা কেমিক্যাল প্রসেস। এই হিট এটা একটা এক্সোথার্মিক রিয়াকশান, এবং তাতে হিট জেনারেট হয়, এবং গ্র্যাজুয়ালি কী হয়, এই হিট অফ হাইড্রেশনের ফলে সিমেন্টের মধ্যে অ্যাডহেসিভ ক্যারেক্টার তৈরি হয়। এই অ্যাডহেসিভ ক্যারেক্টারই আমাদের বালি এবং পাথরকে ধরে রাখতে সাহায্য করে, এবং বালি পাথরের মধ্যে যাতে আমাদের ভয়েড না তৈরি হয় সেই জন্যই এই ব্যবস্থাপনা। এটাও পরীক্ষার মাধ্যমে দেখা গেছে যে হিট অফ হাইড্রেশনটা করতে গেলে তাহলে মিনিমাম 0.35 ওয়াটার সিমেন্ট রেশিও মান হওয়া দরকার। যদি তা না হয় তাহলে হিট অফ হাইড্রেশন প্রক্রিয়াটা সম্পূর্ণ হয় না, এবং তার অ্যাডহেসিভ ক্যারেক্টারও আমরা তৈরি করতে পারি না সিমেন্টের মধ্যে। এবং সাধারণত আমাদের যা পরীক্ষার মাধ্যমে যে সিদ্ধান্তগুলো দেওয়া হয়েছে, এবং সেটা বিএসআই কোড বা আইএস কোড অনুযায়ী আমাদের 0.4 থেকে 0.5, অর্থাৎ ওয়াটার সিমেন্ট রেশিওটা অবশ্যই 0.4 থেকে 0.5-এর মধ্যে রাখতে হবে, এবং সেটাও গ্রেড অফ কংক্রিট, অর্থাৎ কংক্রিটের যে পরিমাণ স্ট্রেংথ আমাদের অ্যাচিভ করতে হবে সেই বিভিন্ন গ্রেডের কংক্রিট অনুযায়ী আমাদেরকে ওয়াটার সিমেন্ট রেশিও নির্ধারণ করতে হয়। আমি তার টেবিলের মাধ্যমে বিভিন্ন বোঝাবার চেষ্টা করছি। এবার ওয়াটার সিমেন্ট রেশিওটাকে কংক্রিটের কী করে? ওয়াটার সিমেন্ট রেশিও কংক্রিটের স্ট্রেংথ মেনটেন করলে স্ট্রেংথ বৃদ্ধি পাবে, কংক্রিটে ভয়েড কম থাকবে, কংক্রিট লেস পারমিয়েবল হবে, অর্থাৎ কংক্রিট কমপ্লিটলি ম্যাক্সিমাম স্ট্রেংথ অ্যাচিভ করতে পারবে। কিন্তু জলের পরিমাণ যদি কোনোভাবে বেশি হয়ে যায় তাহলে কি হবে? তাহলে হয়ে যাবে যে কংক্রিট পোরাস হবে, অর্থাৎ কংক্রিটের মধ্যে অসংখ্য ছিদ্র থাকবে, এয়ার ভয়েড হবে, কংক্রিট পারমিয়েবল হবে, অর্থাৎ এর মধ্যে দিয়ে জলে বা ময়েশ্চারের প্রবাহ তৈরি হবে। 3 হচ্ছে ওয়ার্কেবিলিটি, অর্থাৎ এর লিকুইডিটি বেড়ে যাবে, ওয়ার্কেবিলিটিও অনেক বেশি বেড়ে যাবে, এবং ভিসকোসিটি কমে যাবে। তো সেই জন্য জল খুব সাবধানে প্রয়োগ করা দরকার। ধরি আমি 50 কিলোর একটি বস্তার সিমেন্ট যদি আমরা কোনো একটি কংক্রিট বানাতে প্রয়োগ করি, তাহলে যদি তার ওয়াটার সিমেন্ট রেশিও 0.35 হয় তাহলে দেখা যাবে 17.5 লিটার জল লাগবে। যদি ওয়াটার সিমেন্ট রেশিও আমরা 0.4 ধরি তাহলে দেখা যাবে 20 লিটার জল লাগবে। যদি ওয়াটার সিমেন্ট রেশিও 0.45 ধরি তাহলে 22.5 লিটার জল লাগবে। 0.6 ওয়াটার সিমেন্ট রেশিও তৈরি করি তাহলে কি হবে? তাহলে 30 লিটার জল। তাহলে প্রাথমিক পর্বে এটুকু বোঝা গেল, যদি হিট অফ হাইড্রেশন এবং প্রপার কংক্রিটের স্ট্রেংথ অ্যাচিভ করতে হয় তাহলে আমাদের ওয়াটার সিমেন্টের রেশিওর রেঞ্জ কোনোভাবেই 0.35-এর নিচে হবে না, এবং 0.6-এর উপরে হবে না। যদি আমরা ফাউন্ডেশনের ক্ষেত্রে কোনো কংক্রিট তৈরি করি, সেটা M20 গ্রেডও যদি হয়, তাহলে সেটার রেঞ্জ কোনোভাবেই 0.4 থেকে 0.6-এর মধ্যেই রাখা বাঞ্ছনীয়। এছাড়া আমাদের সুপারস্ট্রাকচারে যে কংক্রিটগুলো বিম হোক, কালাম হোক, সেগুলো 0.4 থেকে 0.5-এর মধ্যেই রাখতে হবে। ইউনিফর্ম বিল্ডিং কোড অনুযায়ী এটাকে কোনোভাবেই 0.4-এর নিচে নামানো যাবে না, এবং সেটা 0.5-এর মধ্যেই রাখতে হবে। অর্থাৎ জলের পরিমাণ একটি কংক্রিট মর্টার বা মিক্সচার বানাতে গেলে, বা কোনো স্যান্ড সিমেন্ট মর্টারও যদি তৈরি করতে হয়, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং বিশেষ করে যখন আমরা যেখানে পাথর ব্যবহার হয় না, অর্থাৎ স্যান্ড এবং সিমেন্ট দিয়ে কোনো মর্টার হয়, তার ওয়াটার সিমেন্ট রেশিও কোনোভাবেই 0.6-এর বেশি হবে না। যদি আপনি প্লাস্টার জাতীয় কোনো কাজ করেন প্লাস্টারের, তাহলে আমাদের দেখতে হবে ওটা 0.6 হলে আমাদের খুব ভেরি গুড ওয়ার্কেবল স্টেজ হয়, এবং যাতে আমরা ইজিলি মর্টারটা খুব প্লাস্টিক স্টেজে থাকবে বা কোনোভাবে এই ব্লিডিং করবে না। দ্বিতীয় কথা হচ্ছে এর ওয়ার্কেবিলিটি এতটাই ভালো হবে যাতে আমাদের প্লাস্টার অত্যন্ত স্মুথ হতে পারে, স্মুথলি বিল্ড করা যেতে পারে ওয়াল সারফেসে।
তো ওয়াটার সিমেন্ট রেশিও একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই ওয়াটার সিমেন্ট রেশিওতে ওয়াটারের গুণমানও নির্ধারণ করতে হবে। অতএব এর পিএইচ ভ্যালু কোনোভাবেই 6.5 থেকে 8-এর বেশি রাখা যাবে না। হ্যাঁ, আজকাল আমরা ওয়াটার সিমেন্ট রেশিও তো মেনটেন করতেই হয়, এবং তার সাথেও এখন যদি কর্মক্ষেত্রে কোনো ক্ষেত্রে কাজ করতে গিয়ে যদি লেবার বা মিস্ত্রি কোনোভাবে জলের পরিমাণ বাড়িয়ে ফেলে, তাহলেও নিয়ন্ত্রণ করার জন্য আজকাল বাজারে অনেক ব্র্যান্ডেড অ্যাডমিক্সচার পাওয়া যায়, বিভিন্ন কেমিক্যাল। এগুলোকে যদি অ্যাড করা যায় তাহলে এক্সেস ওয়াটার ড্রেন আউট করা যায় কংক্রিটিং করার সময়। অর্থাৎ এটা ব্যবহার করা প্রচণ্ডভাবে প্রয়োজনীয় হয়। এক, দুই হচ্ছে কোনোভাবেই জলের মধ্যে সালফেট কন্টেন্ট যাতে না থাকে সেটাও যেন একটা বিশেষ হয়। অর্থাৎ সালফেটকে ডিসইনটিগ্রেটার সিমেন্ট রেশিও মেনটেন করা খুব জরুরি। অর্থাৎ ওয়াটার সিমেন্ট একটা রেশিও মেনটেন করতে পারলে কংক্রিটের কেয়ারিং বলা হয়। অর্থাৎ এই কংক্রিটই আমাদের কম্প্রেসিভ স্ট্রেংথ নয়, এরকম বেশিরভাগ আমাদের যেগুলো মেম্বার আছে, অর্থাৎ লোড বিয়ারিং সমস্ত মেম্বারগুলো আমাদের কম্প্রেসিভ স্ট্রেংথের উপরেই আমাদের এই স্ট্রাকচারগুলো দাঁড়িয়ে থাকে। অতএব জলের সিমেন্টের পরিমাণের রেসপেক্টে জলের পরিমাণ কী হবে, এরই ব্যাখ্যা আমি যতটা পারলাম তুলে ধরলাম। নমস্কার, আজকে এ পর্যন্তই থাক। পরবর্তীতে আমরা আরও বেশি আলোচনা করব এই সম্বন্ধে।